হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল WBPSC GS 101। আজকে আমরা আলোচনা করব প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আনসার হিস্ট্রির ওপরে, যেখানে প্রিলিমসের কোয়েশ্চেন আনসার আলোচনা করব। তোমরা প্রত্যেকে কিন্তু ভালো করে শুনো, যেখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই বলো। তো আমরা 13 পর্যন্ত কন্টিনিউ করেছিলাম। 13-এর পর থেকে আজকে এই জায়গাটা আমরা শুরু করব। 13 2020 প্রিলিমসের কোয়েশ্চেন, এটা আমরা করেছিলাম। 13 পর্যন্ত কমপ্লিট হয়েছিল, 14 থেকে আলোচনা করব, ঠিক আছে? তো প্রত্যেকে বলা হচ্ছে যে যেখানে তোমাদের যে প্রশ্নতে বা যে টপিকে যদি কোনো কনফিউশন থাকে তো কমেন্ট সেকশনে অবশ্যই বলবে। আর প্রত্যেক দিন তোমরা প্রত্যেকে কিন্তু আনএকাডেমির ফ্রি ক্লাসগুলো কিন্তু জয়েন করো, যেখান থেকে তোমরা অনেক হেল্প পাবে। আর প্রত্যেকে কিন্তু আমাদের ফ্রি ক্লাস জয়েন করলে কিন্তু তোমাদের ক্লাস যদি ভালো লাগে প্রত্যেকে ডেসক্রিপটিভ ক্লাসে জয়েন করো, কারণ ডেসক্রিপটিভ ক্লাসে জয়েন না করলে কিন্তু তোমাদের এই ধরনের MCQ বা মক টেস্ট বা এত কোয়েশ্চেন একটা টপিক থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তার জন্য কিন্তু ডেসক্রিপটিভ পড়তে হবে। কোনো সমস্যা হলে কিন্তু ক্লাসে অবশ্যই জানাবে। প্রথম 14 নম্বরের প্রশ্ন বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ হরপ্পান সাইট লোকেটেড রাজস্থান। যেটা আমরা আগে করলাম, যে ওই টপিকের ওপরে আর এই ধরনের সাইট নিয়ে আমার আর কী কী কোয়েশ্চেন আসতে পারে। যেখানে ফার্স্ট আমি দেখতে পাচ্ছি যে মহেন্দ্রগড়, সুতকা, জেন্দার, কালীবঙ্গান এবং লোথাল, এবং রাইস কাল্টিভেশন ইজ অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সাইট। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের এই টাইপের, মানে এটা হচ্ছে একটা টাইপ যেখানে আমাকে বলেছে যে হরপ্পান সাইট নিয়ে আলোচনা করেছে, যে কোথায় কোন রিজিয়নে অবস্থান করছে। তো সাইট নিয়ে আমাকে আবার জিজ্ঞাসা করেছে যে সাইট কোথায়, লোকেশন কোথায়, রাজস্থানে কোনটা অবস্থান করছে। তো আমরা এখানে আমাদের আনসার কি হবে? আমাদের আনসার হবে কালীবঙ্গান, ঠিক আছে? তো খুব ইম্পর্টেন্ট, কালীবঙ্গান হবে আমাদের কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে? নেক্সট হচ্ছে রাইস কাল্টিভেশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য হরপ্পান সাইট। এখানে কালীবঙ্গান, লোথাল দুটোর মধ্যেই আমরা কিছু রাইস একটা ব্যাপার পাই, একটা প্রশ্ন আমরা পাই যেখানে ধান চাষ নিয়ে। প্রথমত লোথাল আর কালীবঙ্গানের সাথে এভিডেন্সটা কি? কালীবঙ্গানে আমরা ধান কাল্টিভেশন হয়, মানে ধান চাষ হতো এরকম সম্ভাবনার একটা জমি, যেটা মনে হয় যে এই জমিটা দেখে মনে হচ্ছে যে এখানে ধান চাষ করা হতো, ঠিক আছে? তো এটা আমরা কালীবঙ্গান থেকেই পাই, ঠিক আছে? আর হচ্ছে যদি আমি এভিডেন্স বলি যে ধানের এভিডেন্স ধানই পাই, সেটা কিন্তু লোথাল থেকে। তাহলে এই দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু আমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? নেক্সট কিন্তু তাহলে এখানে আমাদের আনসারটা কি হবে? 2016 প্রিলিমসের কোয়েশ্চেন, এটা আনসার হবে কিন্তু লোথাল। যে যদি আমাকে বলে রাইস হাস্ক, ধানের তুষ, এটা আমরা পাই, ধানের এভিডেন্স আমরা লোথাল থেকে পাই, ওটা কালীবঙ্গান থেকে না। কিন্তু কালীবঙ্গানে একটা জমি দেখতে পাই, যে জমিটা দেখে মনে হয় যে এই ধরনের জমি ধান চাষের ক্ষেত্রেই ব্যবহার করা হতো, ঠিক আছে? তো নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ইন হুইচ এনশিয়েন্ট টেক্সট ইউ উইল ফাইন্ড আর্লিয়েস্ট রেফারেন্স বর্ণ সিস্টেম, মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রা, এই এভিডেন্স আমরা কোথা থেকে পাই? ফার্স্ট আছে মনুষ সংহিতা, তারপরে ঋগ্বেদা, অথর্ববেদা, শতপথা ব্রাহ্মণা। তো এখানে আমাদের আনসার কি হবে? এখানে আমাদের আনসার হবে পুরুষোক্তা ঋগ্বেদা। বি হবে আমাদের কারেক্ট আনসার, পুরুষোক্তা ঋগ্বেদা। Varna system and caste system got authority from the Vedas. Varna system divided caste society into varnas, which subsequently resulted in formation caste. Practice started by Brahmins among themselves through endogamy, and Vedas are clearly made Brahmins who placed themselves the top of the hierarchy. বেদ থেকে আমরা যে বর্ণ সিস্টেম পাই, যে বর্ণ সিস্টেমের সব থেকে টপ পজিশনে রয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, তারপর পুরুষ, তারপর শূদ্র। তো এখানে যেটা দেখা হয় হচ্ছে পুরুষোত্তম, যাকে আমরা বলি সৃষ্টিকর্তা, যাকে আমরা বলি পুরুষোত্তম, মানে হচ্ছে যে আমরা বলি ভগবান বিষ্ণু, ঠিক আছে? এবং তার যে বডি পার্টস, মানে মাথা, হাত, পা, তো এইভাবে আমাদের বোঝানো হয়েছে যে প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা যে কাস্টে মেনশন যে করা হয়েছে এখানে আমাদের বডি পার্টস দিয়ে বোঝানো হয়েছে, যেখানে মাথা ব্রাহ্মণ, যেখানে হাত হচ্ছে ক্ষত্রিয়, তারপরে হচ্ছে আমাদের যেটা হাঁটু, এটা হচ্ছে আমাদের বৈশ্য, এবং পায়ের ফিট যেটা মানে হাঁটু থেকে পা পর্যন্ত বৈশ্য, এবং ফিট হচ্ছে আমাদের শূদ্রা। তাহলে প্রত্যেকটা কিন্তু এইভাবে আমাদের বলা হয়েছে, এবং পুরুষোক্তা থেকে আমরা পাই, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং
তোমাদের এইখান থেকে অনেক রকম প্রশ্ন দিতে পারে। বেদা থেকে কিন্তু তোমাদের প্রশ্নের কোনো অভাব নেই, প্রচুর পরিমাণে প্রশ্ন তোমাদের দিতে পারে, যেগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? তো প্রত্যেকটা ভাগ এবং প্রত্যেকটা বেদের যতগুলো ভাগ আছে এগুলো ভালো করে কিন্তু রিভিশন দাও, আমিও প্রশ্ন উত্তর তোমাদের করাবো এর উপরে। তো নেক্সট যেটা আমাদের আলোচনা করেছে, দেখো হুইচ অফ দ্য ফলোইং কনসিডার দ্য আর্লিয়েস্ট ইন্ডিয়ান টেক্সট অন মিউজিক। তো এখানে আমাদের বলেছে মিউজিকের ওপরে কোনটা, তোমরা সবাই জানি সামবেদ হবে আমাদের কারেক্ট আনসার। কৃষ্ণ যজুর্বেদ আছে, অথর্ববেদ আছে, সামবেদা আছে, পুরুষোক্তা আছে, তো আমাদের আনসার হবে সি, সামবেদা। দ্য মোস্ট প্রমিনেন্ট ডেইটি ইন দ্য ঋগ্বেদা ওয়াজ, ঋগ্বেদের সব থেকে গুরুত্বপূর্ণ দেবী কে? মোস্ট ইম্পর্টেন্ট দেবদেবী কে, সব থেকে ইম্পর্টেন্ট দেবদেবী কি? তো দেবদেবী হচ্ছে ইন্দ্র, সব থেকে ইম্পর্টেন্ট ইন্দ্র। গুরুত্বের দিক থেকে ইন্দ্র, বরুণ, অগ্নি। কিন্তু যদি আমি বলি যে মন্ত্র ডেডিকেট করা রয়েছে বা শ্লোক ডেডিকেট করা রয়েছে, তাহলে ইন্দ্র, অগ্নি, বরুণা, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে জানতে হবে। নেক্সট যেটা আমরা আলোচনা করব, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সোর্সেস স্টেট দ্যাট শ্রীনগর ওয়াজ বিল্ট অশোকা, ঠিক আছে? তো এখানে আমাদের আনসার কি হবে, খুব ভালো করে দেখো যে কলহানাস রাজতরঙ্গিনী, এখান থেকে কিন্তু আমরা জানতে পারি যে শ্রীনগর বিল্ড করেছিলেন, তৈরি করেছিলেন অশোকা। এই অশোকা কোন অশোকা, এটা আমাদের দেখতে হবে। কিং অশোকা হচ্ছে গোনান্দিয়া ডাইনেস্টি, গোনান্দিয়া ডাইনেস্টি কাশ্মীর ডাইনেস্টি, ঠিক আছে? অশোকা মানে হচ্ছে মৌর্য ডাইনেস্টির অশোকা না। তো রাজতরঙ্গিনী কথাটার মানে কি, রিভার অফ দ্য কিং, ঠিক আছে? রিভার্স অফ কিং। তো এখানে রাজার নদী যাকে আমরা বলি রাজতরঙ্গিনী, তরঙ্গিনী মানে কি, নদী, তরঙ্গিনী হচ্ছে নদীর আরেক সমার্থক শব্দ। এন্ড রাজ, কিংস, the river of kings is the metrical, legendary and historical chronicle northwestern Indian subcontinent, particular the king of Kashmir. It is written Sanskrit by Kashmir historians Kolohana, 12th century CE. Vashar Veshar is one of the writer translator who carried out translation 8 part তরঙ্গা বলে একটা চ্যাপ্টার আছে রাজতরঙ্গিনীতে, এটা কিন্তু ট্রান্সলেট করেছিলেন কিন্তু ওয়াশের বাশির। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাশ্মীরি কিং অশোকা, যিনি হচ্ছেন গোনান্দিয়া ডাইনেস্টি, ওয়াজ আ কিং অফ দ্য রিজিয়ন অফ দ্য কাশ্মীর অ্যাকর্ডিং টু দ্য কলোহন 12th century historians who wrote Rajtarangini. According to Rajtarangini, Ashoka was the great grandson of Shokuni and son of the Shachinara first কাজিন। তার মানে আমরা দেখতে পাচ্ছি অশোকা ছিল হচ্ছে গ্রেট গ্র্যান্ডসন, মানে গ্র্যান্ডসনের পুত্র, ঠিক আছে? মানে পৌত্রের পুত্র, সে হচ্ছে আমাদের অশোকা, শকুনির পৌত্র, ঠিক আছে? পৌত্রের পুত্র। তো সন অফ দ্য শচীন্দ্র ফার্স্ট কাজিন, ঠিক আছে? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। দ্য এডিক্ট অফ দ্য অশোকা আর কালেকশন 30 ইনস্ক্রিপশন অন পিলার্স as well as boulders and cave wall attributed Emperor Ashoka of the Mauryan Empire who reigned 268 BC থেকে through 232 BC পর্যন্ত। অশোকা used the expression ধাম্মা লিপি to describe his own edicts, ঠিক আছে? তো এখানে কিন্তু আমরা দেখতে পাই যে কাশ্মীরের মেনশন কিন্তু আমরা অশোকের এডিক্টস থেকেও পাই, মানে সম্রাট অশোক বা মৌরিয়ান কিং অশোকের এডিক্ট থেকেও কিন্তু আমরা পাই। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যেটা তোমাদের কিন্তু কাজে লাগে। আর কাশ্মীরের ইতিহাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমি একটা সেপারেট তোমাদের লেসন বানাবো, যেখানে কাশ্মীরের কতগুলো ডাইনেস্টি ছিল, প্রথম শুরু হয় কিভাবে, কি কি ইনফরমেশন আমরা দেখতে পাই, যেটা কিন্তু তোমাদের জন্য খুব হেল্প হবে, খুব ইন্টারেস্টিং হবে ক্লাসটা। প্রত্যেকে কিন্তু চ্যানেলকে যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু সাবস্ক্রাইব করে নাও। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করবো, অ্যাকর্ডিং টু দ্য রাজতরঙ্গিনী অশোকাস ফেভারিট ডেইটি ওয়াজ, অ্যাকর্ডিং টু দ্য রাজতরঙ্গিনী অনুযায়ী অশোকের ফেভারিট ডেইটি কি ছিল? শিব, বিষ্ণু, বাসুদেবা অ্যান্ড বুদ্ধা। তো এখানে আমরা দেখতে পারলাম যে রাজতরঙ্গিনী কি বলেছে, যে উনি ছিলেন হচ্ছে গ্রেট গ্র্যান্ডসন অফ দ্য
শকুনি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখতে পাবো, এখানে আমাদের আনসার কি হবে, এখানে আমাদের আনসার হবে হচ্ছে বিষ্ণু, বিষ্ণুর ভক্ত ছিলেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব যে হুইচ অফ দ্য ফলোইং মেজর রক এডিক্ট অফ দ্য অশোকা আর ইন প্রাকৃত ল্যাঙ্গুয়েজ খরষ্টি স্ক্রিপ্ট। তো এটা আমাদের আনসার কি হবে, মহাসেরা এবং শাহবাজগারি, বোথ এ অ্যান্ড বি হবে আমাদের কারেক্ট আনসার। ঠিক আছে, যে খরষ্টি স্ক্রিপ্ট অ্যাকচুয়াল কি, খরষ্টি স্ক্রিপ্ট হচ্ছে আমাদের ব্রাহ্মী স্ক্রিপ্টের সিস্টার স্ক্রিপ্ট আমরা বলি। তো খরষ্টি স্ক্রিপ্ট মানে কি, যেটা আমরা ডান দিক থেকে বাঁ দিক, কারণ আমাদের সমস্ত যে হরফগুলো হয় সেটা কি বাঁ দিক থেকে ডান দিকে। ঠিক আছে, কিন্তু এটা কি ডান দিক থেকে বাঁ দিকে। তো এই ধরনের খরষ্টি স্ক্রিপ্ট আমরা যেটা পাই, অ্যারামিক ল্যাঙ্গুয়েজের সাথে অনেক মিল আছে। তো এটা আমরা কোথা থেকে পাই, এটা আমরা পাই হচ্ছে কিন্তু নর্থ ওয়েস্টার্ন রিজিয়ান থেকে। তো এখানে আমাদের আনসার কি হবে, সি হবে কারেক্ট আনসার, বোথ এ অ্যান্ড বি। ঠিক আছে, নেক্সট হচ্ছে যেটা আমরা আলোচনা করব মেন লিডার্স অফ দ্য স্বরাজ পার্টি। স্বরাজ পার্টির প্রধান লিডার কে ছিলেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট রয়েছে ভিত্তালবাই, জে প্যাটেল এবং ডক্টর আনসারি, এম এন রয়, মুজাফফর আহমেদ, মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস এবং ডক্টর বি আর আম্বেদকর, পিসি যোশী। তো তোমরা ভালো করেই জানো যে এই যে আমাদের যখন চৌরি চৌরা ইনসিডেন্ট হয়, যখন আন্দোলন প্রত্যাহার করা হয়, তখন আমাদের একদল মনে করা হয় যে ভারতীয়রা এখনো পর্যন্ত অল ইন্ডিয়া মুভমেন্টের জন্য কিন্তু তৈরি না। তো এর জন্য যেটা দরকার, এর জন্য নেতৃত্ব। ঠিক আছে, যে মতিলাল নেহরু এবং চিত্তরঞ্জন দাস এরা কি চেয়েছিল, যে ব্রিটিশদের যে ধরনের এগ্রেসিভ পলিসি আছে, যে নীতি আছে লেজিসলেচারে, সেগুলোর মাধ্যমে আন্দোলন করা। তার কারণ হচ্ছে ভারতীয়রা এখনো পর্যন্ত অল ইন্ডিয়া মুভমেন্টের জন্য, যদি অল ইন্ডিয়া মুভমেন্টে কন্ট্রোল করা সম্ভব না, তার কারণ হচ্ছে ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা বেশি, তাতে ক্ষয়ক্ষতি হবে। এর থেকে ভালো কি আমরা লেজিসলেচার মানে আইনতভাবে আমরা কি করব, বিরোধ করব লেজিসলেচার জয়েন করে। তো এখান থেকে আমরা দেখতে পেলাম স্বরাজ পার্টি এলেও, যেখানে চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু হচ্ছে মেন লিডার ছিলেন। তো এখানে আমরা এইমস অফ দ্য স্বরাজ পার্টি, স্বরাজ পার্টির কিছু লক্ষ্য আছে, যে লক্ষ্যগুলো তোমাদের কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এগুলো যদি মনে না রাখি তাহলে কিন্তু আমাদের সমস্যা হয়ে যাবে। প্রথমেই রয়েছে দেখো, তো স্বরাজ পার্টি কবে এস্টাবলিশ হয় এবং একে আমরা কি হিসাবে জানি, কংগ্রেস খিলাফত স্বরাজ পার্টি জানি। ইট ওয়াজ পলিটিক্যাল পার্টি ফর্মড ইন ইন্ডিয়া ইন January 1923 after the Goa annual conference in December 1922 of the National Congress that sought greater self-government and political freedom for the Indian people from the British Raj. Aims of the Swaraj Party, Swaraj Party লক্ষ্য কি ছিল, Swaraj Party লক্ষ্য হচ্ছে attaining dominion status, obtaining right to frame of a constitution, establish control over the bureaucracy, obtain full provincial অটোনমি, এবং আমরা দেখতে পাচ্ছি যে স্বরাজ্য সেলফ রুলের দিকে কনসেন্ট্রেট করা, যেটা হবে আমাদের কি প্রোগ্রেসিভ ওয়ে, যেটা আন্দোলনের মাধ্যমে কি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, ক্ষতি হচ্ছে, ক্ষতির দিকে যাচ্ছে। তো এখানে স্বরাজ্য এস্টাবলিশ করার মাধ্যমে কি হবে, সেলফ গভর্নমেন্ট এস্টাবলিশ হবে, গেটিং পিপল দ্য রাইট টু কন্ট্রোল গভর্নমেন্ট মেশিনারি, অর্গানাইজিং ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড এগ্রিকালচার লেবার, controlling local and municipal bodies, having an agency for propaganda outside the country, establish the Federation of Asian countries to promote trade and commerce, engaging the constructive program of the Congress। তার মানে এখানে তারা প্রধান ফোকাস কিসে করেছিল, ডোমিনিয়ন স্টেটাসে তারা প্রধান কি করেছিল, এবং এটাকেই বলা হয় কিন্তু কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি। কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি কোনো আলাদা কিছু না, যখন এস্টাবলিশ হয়েছিল তখনই কিন্তু এটা উইদিন কংগ্রেসে কংগ্রেস খিলাফত স্বরাজ্য পার্টি, এটা কোনো কংগ্রেস থেকে কিন্তু ভাগ হয়নি। তাহলে প্রধান এর লক্ষ্য কি ছিল, ডোমিনিয়ন স্টেটাস, তারপরে কনস্টিটিউশনের দিকে ফোকাস করা, প্রভিন্সিয়াল অটোনমি গ্র্যান্ট করা, সেলফ গভর্নমেন্ট ডিমান্ড করা। তাহলে এগুলোই কিন্তু এদের ডিমান্ড ছিল। তাহলে এগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, যদি আমরা এগুলো না জানি তাহলে কিন্তু আমাদের পড়ে কোনো লাভ নেই। স্বরাজ্য পার্টি নিয়ে সেম কোয়েশ্চেন তোমাদের দিচ্ছে, সেই স্বরাজ্য পার্টি রিলেটেড 2016 এর প্রিলিমসেও দিয়েছে, মেন্সেও দিয়েছে। স্বরাজ্য পার্টি টুক পার্ট ইন দ্য ইলেকশন, টুক পার্ট ইলেকশন কোন বছর ইলেকশনে অংশগ্রহণ করে, 23-26-এ, এ হবে আমাদের কারেক্ট আনসার। টুক পার্ট ইন ইলেকশন, Swaraj Party took part in the election in 1923, 1926,
আবার হু ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য স্বরাজ্য পার্টি, তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে মতিলাল নেহরুও রয়েছেন, চিত্তরঞ্জন দাস রয়েছেন, রাজেন্দ্র প্রসাদ রয়েছে এবং রাজা গোপালাচারী। আমরা জানি যে প্রথম যখন স্বরাজ পার্টি এস্টাবলিশ হয় তখন প্রেসিডেন্ট ছিলেন চিত্তরঞ্জন 1923-তে 1 জানুয়ারি চিত্তরঞ্জন দাস, এবং ছিলেন প্রেসিডেন্ট ছিলেন আর চেয়ারম্যান ছিলেন হচ্ছে মতিলাল নেহেরু। তাহলে এখানে আমাদের কোনো কনফিউশন রাখাই যাবে না। নেক্সট যেটা আমাদের বলেছে হু পাসড ভার্নাকুলার অ্যাক্ট, খুব ইম্পর্টেন্ট এটা, যেখানে বুঝতে কোনো রকম সমস্যা হবে সেখানে অবশ্যই জিজ্ঞাসা করবে। তার কারণ হচ্ছে জিজ্ঞাসা না করলে কিন্তু আমি বুঝতে পারবো না যে সমস্যা কোথায় হচ্ছে। ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট খুব ইম্পর্টেন্ট, যেখানে আমরা জানি যে সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার, সেখানে কি হচ্ছে, আমাদের কি চলছে, রাশিয়ান থ্রেট একটা বড় ইস্যু, ঠিক আছে। আফগানিস্তানের ওপর কার থ্রেট আসছে, রাশিয়ান থ্রেট, এবং যে কোনো ইন্টারন্যাশনাল, আমরা এর আগেও দেখেছি যে যখন নেপোলিয়ান বোনাপার্টের থ্রেট, তখন সবসময় কি করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করে, রেস্ট্রিকশন করার চেষ্টা করে। তো এখানে আমাদের যেটা বলেছে যে হু পাস ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তো এখানে লর্ড লিটন আছে, লর্ড ডালহৌসি আছে, লর্ড ওয়েলেসলি আছে, লর্ড কার্জন আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দ্য লেটার হাফ অফ দ্য 19th century saw a remarkable growth in the vernacular press of the country, and newspaper played an important role catalyst in the new socio-political consciousness. Vernacular Press Act, it is the act passed by Lord Lytton on the model of Irish press law for better control of the Indian language newspaper, যেখানে ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজের ওপর, তার কারণ হচ্ছে এই অ্যাক্টের মাধ্যমে যে নিউজপেপারকে ব্যান করা হয় সেটা সোমপ্রকাশ পত্রিকা, অমৃতবাজার পত্রিকার উপরও কিন্তু নিষেধাজ্ঞা আনা হয়, কিন্তু অমৃতবাজার পত্রিকাকে কিন্তু ব্যান করা হয় না। অমৃতবাজার পত্রিকাকে কিন্তু কি করা হয়, ওয়ার্নিং, সবাইকে ওয়ার্নিং দেওয়া হয়। যারা ভার্নাকুলার, অমৃতবাজার পত্রিকা ভার্নাকুলার বা দেশীয় ভাষা থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজে ট্রান্সফার করেছে, এই জন্য বন্ধ হয়নি বা ব্যান হয়নি। সোমপ্রকাশ পত্রিকা বেঙ্গল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজে ছিল, তো সেই জন্য এটাকে ব্যান করা হয়েছে। তো এটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে দ্য মেইন ফিচার অফ দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্টের প্রধান ফিচার কি ছিল। by any attempt to subvert functioning the democratic institution, agitation, violent incident, কোনো রকম ভাবে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা, ফলস অ্যালিগেশন, যদি ব্রিটিশ গভর্নমেন্টের এগেনস্টে কোনো ভুল অ্যালিগেশন বা দোষারোপ করা হয়, অ্যাটেম্পটস অ্যাট endangering law and order to disturb the normal functioning of the state, threat to internal stability, যার জন্য আভ্যন্তরীণ অসন্তোষ শুরু হয়, এই সমস্ত কারণে কিন্তু পত্রিকাকে ব্যান করতে পারে। ব্রিটিশ ইন্ডিয়া এই সমস্ত অ্যাক্টকে মেনে তোমাকে কিন্তু পাবলিশ করতে হবে পত্রপত্রিকা। ব্রিটিশ ইন্ডিয়া দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 was enacted to curtail the freedom of the Indian press, prevent the expression of the criticism and towards the British policy. Notably, the opposition that grown with the outset of the Second Anglo-Afghan War 1878 to 80, যেখানে তার কি পলিসি ছিল, লিটনের সেম অকল্যান্ডের মতো ফরওয়ার্ড পলিসি ছিল। এটাই পরবর্তীকালে সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার জন্য হয় লিটনের টাইমে, এবং এই সময় রেস্ট্রিকশন করা হয়। আবার পরবর্তীকালে যখন রিপন আসেন তখন এই ফরওয়ার্ড পলিসি লিটনের কিন্তু বন্ধ করেন। নেক্সট এবার যেটা আমরা আলোচনা করব, এখানে যেটা বলেছে দুটো প্রশ্ন, তো অবশ্যই কিন্তু খুব ভালো করে মনে রাখবে। ফার্স্ট বলেছে ইন হুইচ ইয়ার ভার্নাকুলার প্রেস অ্যাক্ট ওয়াজ পাসড, এখানে রয়েছে 1870, 1875, 1878, 1880, 2009 প্রিলিমসের প্রশ্ন। এখানে আমাদের আনসার হবে অনেক আগে, যদিও এখনো তোমাদের কিন্তু দিতেও পারে প্রশ্ন, না দেওয়ার কিছুই নেই, এমন সহজ দিলে তোমরা কনফিউজ হয়ে পড়লে যে এত সহজ হবে দিতে পারে, সেটা ভেবে ভেবে ভুল করে আসে অনেকে। তো যাই হোক, এখানে আমাদের আনসার কি হবে, এখানে আমাদের আনসার হবে 78, 1817, 8, সি হবে আমাদের কারেক্ট আনসার। এবং সি যেটা বলেছে দ্য ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 ওয়াজ রিপিলড আন্ডার দ্য গভর্নরশিপ, 2010 এর প্রশ্ন, যেখানে বলেছে যে 1878 ওয়াজ রিপিলড বাই, কে রিপিল করেছিলেন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট, তাহলে আমরা জানি তার পরবর্তী ভাইসরয় লর্ড রিপন। নেক্সট এবার যেটা আমরা করব ক্যাবিনেট মিশন প্ল্যান নিয়ে, যে 3 মেম্বার কমিটি এসেছিল, এভি আলেকজান্ডার, প্যাট্রিক লরেন্স এবং স্ট্যাফোর্ড ক্রিপস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভিজিটেড ইন্ডিয়া বিটুইন মার্চ অ্যান্ড জুন 1946 ওয়াজ হেডেড বাই, এই মিশনকে হেড করেছিল কে, আমাদের সেক্রেটারি অফ স্টেট প্যাথিক লরেন্স, লর্ড প্যাথিক লরেন্স ছিলেন আমাদের সেক্রেটারি অফ স্টেট।
তো এগুলো কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট, তো এগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। সি হবে আমাদের কারেক্ট আনসার। ক্যাবিনেট মিশন প্ল্যানের উদ্দেশ্য কি ছিল, কি কি বলা হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যানে? আমরা জানি এই ক্যাবিনেট মিশন প্ল্যানের দিকে সবাই তাকিয়েছিল। আইএনএ যখন আমরা দেখি যে ইন্ডিয়ান নেভাল মুভমেন্ট বা নৌ বিদ্রোহ যখন হয়, তখন কিন্তু নৌ বিদ্রোহকে কিন্তু কি করা হয়, আটকানো হয়। তো এখানে ক্যাবিনেট মিশন ওয়াজ দ্য হাই পাওয়ার্ড মিশন সেন্ট ইন ফেব্রুয়ারি 1946, ঠিক আছে, যেখানে নৌ বিদ্রোহকে বন্ধ করানোর আহ্বান জানানো হয়, সারেন্ডার করতে বলা হয়। তার কারণ কি, দুজনেই তাকিয়ে আছে কি কংগ্রেস এবং মুসলিম লীগ নিজেদের দিক থেকে, যে কেউ চাইছে হচ্ছে সংবিধান প্রণয়ন এবং কেউ চাইছে সেপারেট স্টেট ফর মুসলিমস। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাবিনেট মিশন ওয়াজ দ্য হাই পাওয়ার্ড মিশন সেন্ট বাই ফেব্রুয়ারি 1946 টু ইন্ডিয়া এটলি গভর্নমেন্ট। কারণ আমরা জানি যে 1945-এ আমাদের কে এসে গেছে, অলরেডি লেবার গভর্নমেন্ট। আর লেবার গভর্নমেন্ট এসেছে এবং তারপরে কিন্তু ভারত কি হলো, স্বাধীনতা পাওয়ার যে চিন্তা ভাবনা, যেখানে ক্যাবিনেট মিশন প্ল্যানের মাধ্যমে ট্রান্সফার যে পাওয়ার, ঠিক আছে, কিভাবে কি ফলো করা হবে এর জন্য পাঠানো হয়েছে মিশন। কিন্তু এখানেও আমরা দেখতে পাই যে মানেনি এই মিশন, অনেকেই সমস্যা ছিল। তো কি সমস্যা ছিল সেটা আমরা দেখব। ডিভাইস দ্য মেশিনারি টু ড্রপ দ্য কনস্টিটিউশন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়ার জন্য একটা ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হবে। মিশন ওয়াজ ডিক্লেয়ার দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স। দ্য মিশন স্পেন্ড 3 weeks to discuss the leaders of the various political party but could not arrive at any agreed solution. কোনো রকম সলিউশন মিশন খুঁজে পায়নি। সো ইটস ফাইনালি অ্যানাউন্স ইটস ওন রেকমেন্ডেশন। যখন লিডারদের মধ্যে বিভিন্ন রকম মত তারা পেলো, তার কোনো রকম সলিউশন পাচ্ছে না, তখন এই মিশনের মতোই একটা রিপোর্ট পেশ করলো 16th May 1946-এ। ক্যাবিনেট মিশন প্ল্যান 1946 প্রপোজ দ্যাট দেয়ার শ্যাল বি আ ইউনিয়ন অফ ইন্ডিয়া। এখানে তাহলে কি বলা হয়েছে, ইউনিয়ন অফ ইন্ডিয়ার কথা বলা হয়েছে। হুইচ ওয়াজ এম্পাওয়ার্ড টু ডিল উইথ ডিফেন্স, ফরেন অ্যাফেয়ার্স, কমিউনিকেশন। কংগ্রেসের আপত্তি এটাই ছিল যে ইউনিয়ন অফ ইন্ডিয়ার হাতে শুধু এই তিনটে দেওয়া হয়েছে, বাদ বাকি দেওয়া হয়েছে কিন্তু প্রভিন্স গুলোর হাতে। ক্যাবিনেট মিশন রেকমেন্ডেড অ্যান আনডিভাইডেড ইন্ডিয়া অ্যান্ড টার্ন ডাউন মুসলিম লীগ ডিমান্ড সেপারেট পাকিস্তান। সেপারেট পাকিস্তানের দাবি কিন্তু খারিজ করা হয়। দ্য ক্যাবিনেট মিশন রেস্ট্রিক্টেড দ্য কমিউনাল রিপ্রেজেন্টেশন। তাহলে এগুলো সবকটাই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট যেটা আমরা আলোচনা করছি, ইন হুইচ ইয়ার ডিড দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া। তো আমরা দেখতে পাচ্ছি এখানে সি হবে কারেক্ট আনসার, 1946। নেক্সট যেটা আমাদের বলেছে, ওয়েন দ্য ক্যাবিনেট মিশন কেম টু ইন্ডিয়া ফ্রম লন্ডন দেন চিফ অফ দ্য ব্রিটিশ রুলার্স অফ ইন্ডিয়া ওয়াজ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যখন ক্যাবিনেট মিশন প্ল্যান আমাদের ভারতবর্ষে আসে, তখন ভাইসরয় কে ছিলেন, বলেছে লন্ডন, দেন চিফ অফ দ্য ব্রিটিশ রুলস অফ ইন্ডিয়া। তো এখানে আমাদের আনসার হবে লর্ড ওয়াবেল ছিলেন তখন, ঠিক আছে। তো আজকে আমাদের এই পর্বের আলোচনা এখানেই সমাপ্ত হলো। আমি আশা করব যে আমার লেসন তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই জানাবে, লাইক করবে, কমেন্ট করবে, লেসনটাকে শেয়ার করবে। এরকম আমি বিভিন্ন রকম কিন্তু তোমাদের সঙ্গে সুন্দরভাবে প্রেজেন্ট করব কোয়েশ্চেনগুলোকে, যাতে তোমরা পরীক্ষার সময় যেখান থেকে যে টপিক, যে প্রত্যেকটা টপিক কিন্তু এক টপিক কখনো চেঞ্জ হয় না, টপিকের উপর বিভিন্ন রকম কোয়েশ্চেন্স হয়, সেই টপিকের ইনফরমেশনগুলো যদি তোমরা ডিটেলে জানো, তাহলে কিন্তু যেখান থেকেই প্রশ্ন দিক না কেন তোমাদের কোনো সমস্যা হবে না যে কোনো পরীক্ষাতে। তো যাই হোক, আজকে এইটুকু পর্যন্ত। আগামী দিন কিন্তু আমরা আরো কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ। সবাই কিন্তু এনরোল করো আর আমাদের বেল আইকন প্রেস করো ক্লাস নোটিফিকেশনের জন্য। থ্যাংক ইউ।